আমাদের টিয়া পাখির ডায়েরি চ্যানেলের নিত্য নতুন রোমান্টিক ভালোবাসার গল্প পেতে ও শুনতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ। অবশেষে খাওয়ার পালা আসলো। নামিরার রান্না খেয়ে সবাই অনেক প্রশংসা করলো। প্রীতি তো বিশ্বাসই করতে পারছে না এই রান্না রামিরা করেছে, কারণ কয়েক মাস আগেও যখন নামিরা রান্না করেছিল তখন সেটা মুখে নেওয়া যেত না। ডালের ভেতর রং করার জন্য হলুদ দিয়েছিল, তারপর কি আলু ভর্তাও হলুদ দিয়েছিল কালার করার জন্য, সে তো খাওয়া যাইতো না। অথচ আজকে তার রান্না যে এত ভালো লেগেছে সে কিছুতেই কাউকে বলে বোঝাতে পারবে না। আমার তো বিশ্বাসই হচ্ছে না জানো, তুই এই রান্না করেছিস। বিশ্বাস কেন হচ্ছে না? কারণটা তোর মনে নাই? তুই ডাল। তখনকার কথা বাদে, তখন আমি রান্না করতে পারতাম না, কিন্তু এখন কিন্তু আমি অনেক সুন্দর রান্না করতে পারি। তা তো দেখতেই পাচ্ছি। হুম। রান্নার প্রশংসা সবার কাছ থেকে পেয়ে নামিরা অনেক খুশি হয়। ছোটবেলা থেকে রান্নার প্রতি তার খুব ভালো লাগা কাজ করে। রান্না করতে চাইতো, কিন্তু তার মা চাচিরা রান্না করতে দিত না, এজন্য সে শিখতে পারেনি। এখানে এসেও সে রান্না করেনি, তবে সোনিয়ার মায়ের কাছ থেকে সব রান্না শিখেছে আর কিছুটা ইউটিউব দেখে দেখে শিখেছে। সে এখন খুশিতে আকাশে উড়ে বেড়াচ্ছে। বাথরুমে এসে সে ঝর্ণা ছেড়ে দিয়ে মনেই খুশিতে নাচতে শুরু করে। তার আনন্দের একটাই কারণ, সবাই তা রান্নার প্রশংসা করেছে। সে নিজের হাতে অলরেডি কয়েকশো বার চুমু খাওয়া হয়ে গেছে। বারবার চুমু খাচ্ছে আর বলছে এই হাতে জাদু আছে, না হলে এত সুন্দর রান্না করতে পারে। আর তার এই কাণ্ড দেখে সবাই মিটিমিটি হাসছে। দেখতে দেখতে কেটে গেছে আরো কয়েকটি দিন, আর কয়েকদিন পরেই দিয়ার এনগেজমেন্ট। হঠাৎ করে তার বিয়ে ঠিক হয়েছে। আপাতত এখন এনগেজমেন্ট করে রাখবে আর 2 বছর পর এসে বিয়ে করবে। দিয়া প্রথমে বিয়ে করতে রাজি হচ্ছিল না, কিন্তু নামিরার সকলে তাকে বুঝিয়ে রাজি করিয়েছে। দিয়া ছেলের ছবি দেখতে চাইলে তার মা তার হোয়াটসঅ্যাপে একটা ছবি পাঠিয়ে দেয়। ছবিটা দেখে অনেক অবাক হয়, কারণ এটা তার ফেসবুক ফ্রেন্ড। সে তৎক্ষণাৎ তাকে এসএমএস দিতে রিপ্লাই দেয়। সে বলে তাকে একেবারেও বিয়ে করতে চাচ্ছে, এই জন্য বিয়ের অফার দিয়েছে। সে প্রেম করতে চায় না, প্লাস ব্লা ব্লা ব্লা। সময় চলমান দেখতে দেখতে কেটে গেছে আরো কিছুদিন। তামিয়া এখন পুরোপুরি দৌড়াদৌড়ি করতে পারে। আর কিছুদিন পরেই দিয়ার এনগেজমেন্ট। এখন দেখেই তারা শপিং করতে লেগে পড়েছে। দিয়ার বিয়েতে সবাই খুবই খুশি, বিশেষ করে নামিরা, নেহা, তিশা, প্রীতি, সোনিয়া। পড়াশোনার জন্য ঢাকায় থাকে, এই জন্য অনেক অনুষ্ঠানে তারা থাকতে পারে না। ঢাকায় আসার পর এটাই তাদের প্রথম বিয়ের অনুষ্ঠানের পার্টি শিফট করা। নামিরা সব থেকে বেশি খুশি, কারণ নামিরার জীবনে এটাই প্রথম বিয়ের অনুষ্ঠান, যেখানে সে নিজের ইচ্ছা মতো চলাফেরা করতে পারবে, প্লাস নিজের পছন্দের ড্রেস পরতে পারবে। এর আগে যতগুলো বিয়ের অনুষ্ঠানে সে গিয়েছে তার মায়ের পছন্দ মতো ড্রেস পরে গেছে। সব সময় মায়ের হাত ধরে ঘুরতে হয়েছে তাকে। আরমিন খান ভুলেও নামিরার হাত ছাড়তেন না, কারণ নামিরা একা চলাফেরা করাই অভ্যস্ত ছিল না। অথচ সেই আরমিন খান নিজের সংসার বাঁচানোর জন্য তার মেয়ের সব থেকে খারাপ সময়ে হাতটা ছেড়ে দিয়েছিল। নামিরার মনে হয় তার মা সব সময় যেভাবে হাত ধরে রাখতো সেভাবে না রেখে যদি তার খারাপ সময় হাতটা ধরতো, তাহলে হয়তো তার থেকে সুখী আর ভাগ্যবতী এই পৃথিবীর কেউ হতো না। সে সবাইকে বলতো তার মা পৃথিবীর সব থেকে শ্রেষ্ঠ মা, যে কিনা তাকে অসম্ভব ভালোবাসে। অথচ সে এটা জানতো না তার ভালোবাসার থেকেও বেশি তার মা সংসারকে বেশি ভালোবাসতো। এই জন্য সংসারের জন্য তাকে মাঝরাতে ঝড় বৃষ্টির মাঝে বের করে দিলেও তো সে তার হাতই ধরেনি। সে বাড়ি থেকে চলে আসার সময় বারবার পিছু ফিরে মায়ের দিকে অসহায় দৃষ্টিতে তাকিয়েছিল, এই আশায় যে তার মা তাকে হয়তো নিজের বুকের ভেতর আগলে রাখবে, নয়তো তার সাথে তার মাও বেরিয়ে আসবে। কিন্তু না, তার মা না তাকে বুকে আগলে নিয়েছিল আর না তার সাথে বেরিয়ে এসেছিল। সে সংসারে মায়া ত্যাগ করতে পারেনি। এসব কথা ভেবে নামিরা একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলল।
তার নিঃশ্বাসের থেকে বেশি দীর্ঘ নিঃশ্বাসের সংখ্যা বেশি। সে কিছুতেই তাদেরকে ভুলতে পারে না, অথচ তারা নামিরাকে ভুল বুঝে। দিব্যি ভালো আছে এটাই জানে না নামিরা, অথচ নামিরা এটা জানে না তাকে ছাড়া কেউ ভালো নেই। তাকে ছাড়া সব থেকে বেশি তার মাই কষ্ট পায়। তার পাগলা ডাক্তারও তাকে ভুলতে পারে না। তার বাবা তাকে ছাড়া ভালো নেই, সকলের সামনে এক দেখালেও ভেতরে ভেতরে সে নিজেও কষ্ট পায়। ছোট মেয়ে হওয়ায় আরাফাত খানের ভীষণ ভালোবাসার মেয়ে ছিল নামিরা। নামিরা যখন 9 মাস পেটে ছিল তখন তার বউকে নিয়ে হজ করতে গেছিল। নামিরা সেখানেই হয়েছিল। অনেক শখ করে নাম রেখেছিল কায়নাত খান নামিরা। জন্মগত জমিদার হওয়ার তাদের টাকা পয়সার কোনো অভাব ছিল না। নামিরা 9 মাস পেটে থাকতে আরমিন খানকে নিয়ে হজে যায় আরাফাত খান। তারা যাওয়ার কয়েকদিন পরে ফ্যামিলির সবাই যায়। হজ শেষ করে বাড়ি আসার 2 দিন আগে নামিরা যখন পেটের ভেতর রেসপন্স করছিল না, তখন আরমিন খানকে নিয়ে হসপিটালে যাওয়া হয়। সেখানকার ডাক্তার বলে তেমন কোনো সমস্যা হয় নাই, চাইলে তারা আরও কয়েকদিন রাখতে পারে। কিন্তু নামিরার মা বাবা কোনো রিস্ক নিতে চায়নি, এর জন্য নামিরাকে পেটে রাখতে চায় না। এর জন্য সেখানেই তাকে সিজার করে জন্ম দেওয়া হয়। নামিরা হওয়ার 4 দিন পরে তারা দেশে চলে আসে এবং এখান থেকেই বাকি ট্রিটমেন্ট করা হয়। নামিরার মায়ের আরমিন খানের, প্যারিস। আমাকে বিরক্ত করছিস কেন তোরা? কাহির ভাই প্লিজ চলো আমরা। যে দেশ আমাকে এত দুঃখ দিয়েছে সে দেশে আমি কখনো যাব না। প্লিজ কাহির ভাই বোঝার চেষ্টা করুন। আমি কিছু বুঝতে চাই না নিবিড়। আমি জানি তোকে কারা পাঠিয়েছে। তাদের যদি যাওয়ার এত ইচ্ছে হয় তাহলে তারা যাক, আমি যাব না। নিজের জন্মভূমি ছেড়ে এত দূরে থাকতে তোমার কষ্ট লাগে না? না রে, কষ্ট লাগে না। সব কিছু সয়ে গেছে আমার। সে 10 বছর বয়সে তোর বোনের জন্য এই দেশে এসেছিলাম নিজেকে প্রতিষ্ঠিত করতে, যাতে তোকে পেতে কোনো কষ্ট না করতে হয়। ভাবতে পারছিস তোরা যে বয়সে মায়ের হাতের ভাত খেয়েছিস সে বয়সে আমি হোস্টেল থেকে তাদের হাতের জঘন্য খাবার খেয়েছি। জানিস, মাঝে মধ্যে আমার ঘুম আসতো না, মনে হতো মায়ের কাছে চলে যায়। কিন্তু আবার পরক্ষণে মনে হতো যদি আমি প্রতিষ্ঠিত না হই তাহলে তোর বোনকে তো পাবো না। এই জন্য আবার সব কষ্ট সয়ে নিতাম। ওখানকার ছেলেমেয়েরা আমাকে খুব মারত, বাথরুমে আটকায় রাখতো, ঠিকমতো খাবার খাইতে দিত না, আমার হোমওয়ার্ক নিয়ে নিত, প্লাস অনেক ধরনের কষ্ট দিত। তবু আমি থেকে গেছিলাম। কেন জানিস? তোর বোনকে পাওয়ার জন্য। কিন্তু তোর বোন আমাকে চাইলো না রে, এই জন্যই তো আমাকে ঠকালো। ভাইয়া আমার মনে হয় ভুল। আমি ওকে বুঝিনি রে। আমি যদি ওকে ভুল বুঝতাম তাহলে ও আমাকে ডিভোর্স দিত না। ওটা তো মিথ্যাও হতে পারে। ওটা সত্যি সত্যি ডিভোর্স পেপার ছিল। আমি এখানকার একটা উকিল কাছে নিয়ে গেছিলাম। ভাইয়া প্লিজ নিবিড়, আমাকে জোর করিস না। তোদের যাওয়ার হলে তোরা যা। নিবিড় আর কোনো কথা না বাড়িয়ে চলে গেল। আর এদিকে কাহির ভাবতে লাগলো সেই দিনকার কথা, যেদিন তারা ওই দেশ থেকে চলে এসেছিল। নামিরা চলে যাওয়ার কিছুদিন পর তার ছোট আব্বু সিদ্ধান্ত নেয় তারা প্যারিস চলে আসবে। নামিরার সাথে কোনো প্রকার যোগাযোগ রাখবে না। তারপর নিজেদের গাড়ি বাড়ি সব কিছু বিক্রি করে দেয় আর তাদের ব্যবসাটা ধরে রাখে। প্যারিসে তারা নামিরা গ্রুপ অফ ইন্ডাস্ট্রির আরেকটা শাখা খুলে এবং সেখান থেকেই পরিচালনা করে। কামিয়ার যেদিন 6 দিন বয়স সেদিন তারা ও দেশ থেকে একেবারে এদেশে চলে এসেছিল। প্লেনে ওঠার আগ মুহূর্ত পর্যন্ত কাহির শুধু পেছনে ফিরে বারবার নিজের অনুভূতি দেখছিল। শুধু কাহির দেখছিল এমন না, তারা সবাই বারবার পিছন ফিরে সবকিছু ঘুরে দেখছিল। আজকের পর থেকে এটা তাদের অচেনা শহর হয়ে যাবে। কাহির যখন প্লেনে উঠছিল তখন তার মনে হচ্ছিল সে তার নিজের অস্তিত্বকে খুন করে এখানে রেখে চলে যাচ্ছে। প্লেনে ওঠার পরেই সে নিজের চোখের পানি আর ধরে রাখতে পারে না। ওয়াশরুমে গিয়ে হু হু করে কেঁদে ফেলে। তার খুব কষ্ট লাগছিল। সে এখানে থাকার একটা কারণ খুঁজছিল কিন্তু পাচ্ছিল না, অথচ সে জানতই না তার রক্ত
তার একটা অস্তিত্ব। এই পৃথিবীতে আজ 6 দিন ভূমিষ্ঠ হয়েছিল। সে যদি জানতো তাহলে কি সে তার সেই অস্তিত্বকে রেখে চলে যেতে পারতো? কিছুতেই পারতো না। বাংলাদেশ। কিরে নামিরা, তোর হলো? হ্যাঁ হ্যাঁ, হয়ে যাচ্ছে, চলে আসছি, আর একটু দাঁড়া। আর কতক্ষণ দাঁড়াবো বল? 8টা বাজতে চললো, তাড়াতাড়ি চল, বেশি রাত হয়ে গেল। নেহা, বিয়েটা কি তোর, যে তুই শপিং করার জন্য এতটা উতলা হয়ে পড়ছিস? আমার না হোক, আমার বান্ধবী তো। ওর এঙ্গেজমেন্ট হওয়ার এখনো 15 দিন বাকি আছে। 3 মাস ধরে শুধু শপিং করে যাচ্ছে। মাত্র 15 দিন আছে। এই 15 দিন তোর কাছে মাত্র হয়ে গেল? নামিরা প্লিজ তাড়াতাড়ি আয়। চল চল। তারপর তারা তিনজন বেরিয়ে গেল শপিং করার উদ্দেশ্যে। নামিরা এখন ঢাকায় থাকে। সে একটা ব্যাংকের চাকরি নিয়েছে। বেতন মোটামুটি ভালো, 30,000 টাকা। সোনিয়া, নেহা, দিয়া, প্রীতি এরা সবাই জব করছে। পড়াশোনার পাশাপাশি সবাই নিজেদের মতো করে জীবন লিড করছে। প্রীতি আর নামিরা ব্যাংকে চাকরি নিয়েছে। সোনিয়া একটা প্রাইভেট কোম্পানিতে চাকরি করেছে। নেহা আর দিয়াও একটা নামকরা কোম্পানিতে চাকরি করেছে। তারা সবাই ঢাকায় একসাথে থাকে। দিয়ার এনগেজমেন্টের অনুষ্ঠান ঢাকায় করা হবে। দিয়ার বাড়ি সিলেটে হলেও ঢাকায় তাদের আরও একটা বাড়ি আছে। সে চাইলেই তার বাড়ি থেকে পড়াশোনা করতে পারে, কিন্তু সে নিজের বাড়ি থেকে পড়াশোনা করবে না। নামিরাদের জন্য এজন্য সবাই একসাথে থাকে। সোনিয়ার মা মাঝে মাঝে এসে বেরিয়ে যায়। সোনিয়ার একটা বোন আছে, তার একমাত্র খালার মেয়ে স্নেহা। স্নেহা হওয়ার কয়েকদিন পরেই তার বাবা মা কার অ্যাক্সিডেন্টে মারা যায়। তারপর থেকেই তাদের কাছে থাকে। দিয়ার এনগেজমেন্ট উপলক্ষে সোনিয়াদের সবাইকে দাওয়াত দেওয়া হলেও স্নেহাকে দিয়ে সঙ্গে করে নিয়ে এসেছে। স্নেহা মেয়েটা ভালো, এইবার নিউটেনে উঠবে। পড়াশোনায় বেশ ভালো, কমার্স নিয়ে পড়াশোনা করছে। নামিরা, কামিয়া, স্নেহা আর নেহা একটা শপিং মলের সামনে দাঁড়ালো। তারপর সেখান থেকে কিছু কেনাকাটা করে আর একটা দোকানে গেল। এভাবে আস্তে আস্তে নিজেদের কেনাকাটা শেষ করে বাসায় আস্তে আস্তে সন্ধ্যা হয়ে গেল। সারাটা দিন তারা আজকে শুধু শপিং করে গেছে, সবার জন্যই করেছে। বুঝলে তো স্নেহা, তোমার বোন হয়তো ছেঁকা খেয়েছে, এই জন্য সব সময় মুখ ঘোমরা করে বসে থাকে। আমারও তাই মনে হয় নেহাপু। সোনিয়া আপি হয়তো ছ্যাঁকা খেয়েছে, যার জন্য সব সময় এমন করে। ওরে মনে হয় কি হয়ে গেছে অলরেডি, দেখিস না সব সময় রাগি রাগি ভাব করে থাকে। কিন্তু ছ্যাঁকা খেলে তো কষ্ট পাই, রাগি। তুই আমার থেকে বেশি জানিস। আগেরকার মানুষ প্রেম করে ছেঁকা খেলে কষ্ট পেত, কিন্তু এখনকার মানুষ ছেঁকা পেলে রাগী আর গম্ভীর হয়ে যায়। ও, তা তো জানতাম না, আজ জেনে নিলাম। আর কিছু জানার থাকলে নেহা বিজ্ঞানীর কাছে বল সব কিছু। তুই আমাকে প্রশংসা করলি? আমি কখন তোকে প্রশংসা করলাম? এই যে আমাকে বিজ্ঞানী বললি। আরে, আমি কথার কথা বলছি। তুই আমাকে এতটা ভালোবাসতি জানতাম না তো। নেহার কথায় নামিরা ব্রু কুচকায়। নামিরাকে ব্রু কুচকাতে দেখে নেহা কোনো কিছু না বলে নিজের রুমে চলে যায় কামিয়াকে নিয়ে। আজকে নেহা, তিশা, নামিরা আর কামিয়া এক রুমে থাকবে, আর অন্য রুমে প্রীতি, দিয়া, সোনিয়া, স্নেহা থাকবে। রাত 10টা বাজতে না বাজতেই সবাই ঘুমাতে চলে গেল। সকালে ঘুমালেও না মেয়েরা ঘুমাতে পারল না। রোজকার মতো নামিরা আজকেও এপাশ ওপাশ করছিল, কিন্তু ঘুম যখন আসছিল না তখন উঠে ছাদে চলে গেল। কিছুক্ষণ পর ঘাড়ে কারোর স্পর্শ পেলে সে পেছন ফিরে তাকিয়ে দেখে সোনিয়া। সে তাড়াতাড়ি চোখের পানি মুছে হাসার চেষ্টা করে বলে, এত রাত হয়ে গেছে, এখনো ঘুমাচ্ছি কেন? পাশের ঘরে কেউ একজন ছটফট করবে, আর আমি নিশ্চিন্তে ঘুমাবো। তুই যেটা ভাবছিস সেটা আমি সেটা না। চুপ কর তুই। আজ আমাকে বলতে দে, কার জন্য কষ্ট পাস তুই? তোর মায়ের জন্য, যে কিনা তোর জন্য সংসারের মায়া ত্যাগ করতে পারেনি? কার জন্য কষ্ট পাস? বাবার জন্য? সে তো একটা ভিডিওকে ভিত্তি করে মেয়েকে মাঝরাতে ঝড় বৃষ্টির রাতেই বের করে দিয়েছে। একটাবার ভেবেও দেখেনি তোর বড় কোনো ক্ষতি হতে পারতো। আর কার জন্য কষ্ট পাস তুই? স্বামীর জন্য, যে কিনা নিজেই তোকে বারবার আঘাত করেছে, যে আঘাতের জন্য আজও তোর প্রতিদিন মেডিসিন না লাগে। তুই কেন ওদের বলতে পারিস না বলতো? ওরা তো ভুলে গেছে, দেখলি না আগের দিন রুষা আর কাহিরের বিয়ের পিকচার?
ওরা বিয়ে করে সুখে আছে। আর তুই তুই কি করছিস? আমি তোকে বিয়ে করতে বলবো না নামিরা, তবে এটা বলবো তুই ওদেরকে ভুলে ভালো থাক। সোনিয়ার পুরো কথা মনোযোগ দিয়ে শুনল নামিরা। তারপর দুইজন কিছুক্ষণ গল্প করে নিজেদের রুমে চলে গেল। তারপর ঘুমিয়ে পড়ল। সকালবেলা ঘুম থেকে উঠলো খুব ভোরে। নামিরা বাড়িতে মেহমান এসেছে, যদিও সে তাদের পূর্ব পরিচিত, তবুও মেহমান তো। সবার জন্য লুচি আলুর দম বানিয়ে সবাইকে খাওয়ার জন্য ডাকলো। একসাথে খাওয়া দাওয়া হয়ে গেলে নামিরা নিজের কাজে বেরিয়ে গেল কামিয়াকে নিয়ে। দেখতে দেখতে কেটে গেল আরো কয়েকটা দিন। আজ দিয়ার এনগেজমেন্ট, সবাই নিজেদের মতো সাজগোজ করতে ব্যস্ত। আজকে দিয়ার এনগেজমেন্ট, সেজন্য সবাই সাজগোজ করেছে। আজকে নামিরা একটা বেবি পিঙ্ক কালারের শাড়ি পরেছে, হালকা সাজে নামিরাকে অসম্ভব সুন্দর লাগছে। কামিয়াকে বেবি পিঙ্ক কালারের ড্রেস পরানো হয়েছে। তিশা, প্রীতি, নেহা আর সোনিয়া বেবি পিঙ্ক কালারের লেহেঙ্গা পরেছে। নামিরা লেহেঙ্গা পরার কথা বলেছিল, কিন্তু নামিরা লেহেঙ্গা পরবে না, এই জন্য সে শাড়ি পরেছে। নেহা অনেক ছেলেদের সাথে ফ্লার্ট করেছে। নামিরা দূরে দাঁড়িয়ে থেকে সেগুলো দেখছে। কাহিরদের জন্য তার খুব কষ্ট হয়, তার মায়ের জন্য একটু বেশি কষ্ট হয়। কিন্তু সেদিন সোনিয়ার বলা কথাগুলো শুনে সে একটা ডিসিশন নিয়েছে। সে না তাদের কথা ভাববে, না তাদের জন্য কষ্ট পাবে। সে সব সময় মেয়েকে নিয়ে নিজের মতো জীবন যাপন করবে, তার লাগবে না কাউকে। নামিরা কাহিরদের সাথে কানেকশন আছে, এমন কারোর সাথে কথা বলছে না। এখানে অনেক পরিচিত মানুষ এসেছে, যাদেরকে নামিয়া চেনে, তবুও তাদের কারোর সাথে সে কথা বলছে না। সবাইকে উপেক্ষা করে নিজের মেয়েকে নিয়ে নিজের মতো করে আনন্দ করছে। নামিরাকে দেখে বোঝাই যাচ্ছে না যে তার প্রাণ প্রিয় স্বামী প্লাস তার বাবা মা তার সাথে নেই। সবাই নামিরাকে দেখে বেশ অবাক হয়েছে, আবার খুশিও হয়েছে। এখানে অনেক মানুষ আছে যারা নামিরার বিষয়টা জানে, অথচ বিশ্বাস করে না যে নামিরা এমন একটা কাজ করেছে। এদের কথা শুনেই নামিরা আনমনেই হাসে। যাদের অবিশ্বাস করার কথা ছিল তারা তাকে বিশ্বাস করেছে, অথচ যাদের বিশ্বাস করার কথা ছিল তারাই সবার আগে অবিশ্বাস করেছে। নামিরা এসব ভাবতে ভাবতে একটু সাইডে এসে দাঁড়ায় আর ভাবতে থাকে তখনকার কথা। নামিরা চেনা পরিচিত অনেকের উপেক্ষা করে নিজের মতো করে যাচ্ছিল। এমন সময় দেখা হয় নামিরার বড় বোন সানজিদার স্বামী সিফাতকে। সিফাতকে উপেক্ষা করে চলে যেতে নিলে সে তার হাত ধরে নেয়। 2 বছর পর ছোট শালিকে দেখে সিফাত অনেক অবাক হয়, সেই সাথে খুশি হয়। এই 2 বছর সে পাগলা কুকুরের মতো খুঁজেছে বাংলাদেশের অলিতে গলিতে নামিরাকে, অথচ খুঁজে পায়নি। তার বউ আজও বোনের জন্য প্রতি রাতে কান্না করে, বাবা মায়ের সাথেও কথা বলে না। কোথায় ছিলে এতদিন নামিরা? কত জায়গায় তোমাকে খুঁজেছি। আমার মতো প্রতিটাকে কেন খুঁজেছি? সি বোন, অমন খারাপ কথা মুখে আনতে নেই। আমি তো খারাপ কথা বলছি না। আমি জানি তোমার সাথে যেটা হয়েছে সেটা অন্যায়, তবে তোমার এটা মনে রাখা উচিত আমি তোমার বড় ভাই। আমার সামনে উল্টাপাল্টা কথা বলা তোমার উচিত না। তুমি এখানে কি করছো? বান্ধবীর এঙ্গেজমেন্ট এর জন্য এসেছি। দিয়া তোমার বান্ধবী হয়? ভালো। আসলে তুমি তো আবিরকে চেনো তাই না? আবিরের সাথে দিয়ার এঙ্গেজমেন্ট। আবিরের কথা শুনে বেশ অবাক হয় নামিরা। দিয়ার হবু বরের নাম আবির, তার পিক সবাই দেখলেও নামিরা দেখেনি। সে চেয়েছিল একেবারে এনগেজমেন্ট এর দিনে দেখবে সামনাসামনি, এজন্য তার পিকচারে দেখেনি আবিরকে। যদি সে জানতো সিফাত ভাইয়ের ছোট ভাইয়ের সাথে দিয়ার এনগেজমেন্ট, তাহলে সে মরে গেলেও এখানে আসতো না। এদের কারোর সাথে সে কথা বলতে চাই না, তার রুচিতে বাধে এদের সাথে কথা বলতে বলতে। এরা সবাই বেঈমান। সামান্য একটা ভিডিওর ভিত্তি করে তার সাথে যেটা করেছে সেটা বেঈমানি ছাড়া আর কি। সে আবারও সিফাতকে বলে, আর কিছু বলবেন ভাইয়া? বলার তো অনেক কিছুই আছে, কিন্তু আপাতত বলতে চাচ্ছি না। তোমার বোনকে ডাকি। আপুকে আবার কেন রাখছি? তোমার আপু রোজ তোমার জন্য কান্না করে। আমার যদি কান্না করে লাভ নেই, আমি আর আপনাদের সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না। নামে রাজা করেছে, তাহিরিয়া করেছে, আমরা তো কিছু করিনি। তাহলে আমাদের সাথে কেন যোগাযোগ রাখতে চাচ্ছ না? আপনাদের সাথে নামু
পুরো কথা বলার আগেই তাকে কেউ একজন ডেকে ওঠে। সে পেছনে তাকিয়ে দেখতে পায় সানজিদাকে, যে কিনা তার দিকে অশ্রুসিক্ত চোখে তাকিয়ে এগিয়ে আসছে তার দিকে। 2 বছর পর নিজের বোনকে দেখে থমকে যায় সানজিদা। সে কথা বলার ভাষা হারিয়ে ফেলে, এই জন্য কান্না ভেজা গলায় বোনকে ডেকে ওঠে। নামিরা সানজিদাকে দেখে এবার তাদের দুজনকে উপেক্ষা করে চলে যেতে নিলেই সানজিদার হাসবেন্ড সিফাত নামিরার হাত ধরে আটকে দেয়। কোথায় চলে যাচ্ছ নামিরা? আমাদের কথা শুনে তারপর যাও। আমি আপনাদের কোনো কথাই শুনতে চাই না। আমি নিজের মতো করে চলতে চাই, নিজের মতো করে থাকতে চাই, আপনাদের কারোর সাথে। আমি কি দোষ করেছি বল? বোন যা করেছে আব্বুরা করেছে, কাহির করেছে। তুমি খানবাড়ির মেয়ে হয়ে দোষ করেছো। আমি খানবাড়ির কারোর সাথে যোগাযোগ রাখতে চাই না। খানবাড়ির সকলে আমার কাছে মারা গেছে 2 বছর আগে। আমরা তো কিছু করিনি, তাহলে? আমি কিচ্ছু শুনতে চাই না, আমার শুধু একা থাকতে চাই আমি। প্লিজ বোন, আমার কথাটা তো শোন। আমার একটাই কথা, আমি তোমাদের কারোর সাথে কোনো যোগাযোগ রাখতে চাই না। নামিরা সিফাত ও সানজিদার সাথে কথা বলছিল, এমন সময় তিশা কামিয়াকে কোলে করে তাদের কাছে আসে। নামিরাকে দেখে কামিয়া ঝাঁপিয়ে চলে আসে মায়ের কোলে। নামিরাও আদর্শবান মায়ের মতো মেয়েকে আগলে নেয় বুকের মধ্যেখানে। সানজিদা এমনিতেই কান্না করছিল। তারপর কামিয়াকে দেখে সিফাত সানজিদা দুইজন থমকে যায়, সেই সাথে অনেক অবাক হয়, কারণ নামিরা এইটুকুনি বয়সে মা হয়ে গেছে। কামিয়ার মুখের গঠন একেবারে কাহিরের মতো, আর তার দুটো চোখ একেবারে সাবিহা খানের মতো। সানজিদা কামিয়াকে নিতে গেলেই নামিরা কামিয়াকে সানজিদার কাছ থেকে সরিয়ে নেয়। এতে সানজিদা অনেক আহত হয়। সে আহত দৃষ্টিতে নামিরার দিকে তাকাতেই নামিরা বলে ওঠে, আমি চাই না আমার মেয়ের উপর খানবাড়ির কোনো সদস্যের হাত পড়ুক। আমি নিজে আমার মেয়েকে বড় করতে পারবো, কারোর সাহায্য ছাড়া। এটা আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের অস্তিত্ব। আমাকে কি তুই ছুতে দিবি না? না, দিব না। দেখ নামিরা, আমি তোর বোন, আমাকে কি একটু। প্লিজ আপু, ইমোশনাল ব্ল্যাকমেইল করে আমায় দুর্বল করে দিও না। কাহির যদি শোনে তার একটা মেয়ে আছে, তাহলে সে কখনোই রাগ করে দূরে থাকতে পারবে না, তোর কাছে ঠিকই চলে আসবে, দেখিস। ঠিক এই জন্যেই আমি তোমাদের কারোর সাথে যোগাযোগ রাখতে চাচ্ছি না। মানে? রাতুল, তুই যদি চাস তাহলে আমরা কখনোই আব্বু আম্মুদের কাছে তোর বিষয়টা বলবো না, তবুও তুই আমাদের সাথে যোগাযোগ রাখবন। অনেক জোরাজোরি করার পর অবশেষে নামিরা রাজি হয় তাদের সাথে যোগাযোগ রাখার, তবে একটা শর্ত দেয়। সে যদি কোনো ভাবে জানতে পারে তাদের মাধ্যমে কাহিরা জেনেছে তার আর তার মেয়ের সম্পর্কে, তাহলে সেদিনের পর থেকে তাদের সাথে সম্পর্ক নষ্ট করবে এবং সম্পূর্ণ যোগাযোগ বিচ্ছিন্ন করবে। এই কথা শুনে সবাই রাজি হয়ে গেছে। প্রায় অনেকক্ষণ পর সিফাতের নজর যায় তিশার দিকে, যে কিনা তার দিকে অবাক হয়ে তাকিয়ে আছে। তিশা হচ্ছে সিফাতের ফুফাতো বোন। কয়েক বছর আগে সিফাতের বাবা ও সিফাতের ফুপুর ঝামেলার জন্য তাদের সাথে যোগাযোগ বন্ধ হয়ে যায়। সিফাত তিশাকে কিছু বলতে যাবে তার আগেই তিশা সিফাতকে জড়িয়ে ধরে হু হু করে কেঁদে দেয়। তোমার এতটা নিষ্ঠুর ভাইয়া, তোমাদেরকে একটাবারও আমাদের কথা মনে পড়ে নেই? অনেক মনে পড়েছে বোন, তোর কথা আর ফুফু আর ভাইয়ের কথা বেশি মনে পড়েছে। তোরা ঢাকায় আছিস? তুমি মিথ্যে কথা বলছো, তোমার একটু মনে পড়েনি আমাদের কথা। যদি মনে পড়তো তাহলে তুমি এইভাবে দূরে থাকতে পারতে না। একটা ভুলই তো হয়েছিল আম্মুর, তাই বলে মামা আমাদের এইভাবে দূরে সরিয়ে দিবে? আর তোমরাও খুব খারাপ, যা হয়েছে আম্মু আর মামার মধ্যে হয়েছে। তাহলে আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন করেছিলে কেন? সরি বোন, আর এমন হবে না, এবারের মতো মাফ করে দে। তোমার সরের গোষ্ঠী কিলাই, তোমার সাথে আর কথাই বলবো না। কথাটা বলেই সিফাতকে ছেড়ে দিয়ে চলে যেতে নিলেই সিফাত তিশাকে দাঁড় করিয়ে জড়িয়ে ধরে, তারপর বলে, রাগ করে না বোন। আচ্ছা ঠিক আছে, এবার ছাড়ো, তোমার বউ হয়তো রাগ করছে। আমার বউ রাগ করবে না, কারণ আমার বউ জানে তুই আমার বোন। কি করে জানে? আমি বলেছি তাই জানে। তোমার বউ অনেক সুন্দর ভাইয়া। আমি পছন্দ করেছি না, এই জন্য এত সুন্দর। তোরা একে অপরকে চিনিস তিশা? আরে এটা সিফাত ভাইয়া, আমার বড় মামার ছেলে।
আর আবির ভাইয়া আমার ছোট ভাইয়া। অনেকদিন হয়ে যাওয়ায় আমি আবির ভাইয়াকে চিনি না, কিন্তু সিফাত ভাইয়াকে চিনি, সোশ্যাল মিডিয়ায় অ্যাক্টিভ থাকে এই জন্য। তোরা কি একে অপরকে চিনিস? হ্যাঁ, রিফাত ভাইয়া আমার দুলাভাই হয়। আমি কি শুধুই তোমার দুলাভাই হয়ে আর কিছু হই না? সদাহ বাতিল ভাইয়া, বিশেষ করে একটা কথা বলছি, ওরা যেন আমার কোনো খবর না পায়। আরে দেব না তোমার খবর। এমনিতে আমি অনেক আগেই ভেবে রেখেছিলাম তোমাকে খুঁজে বের করে আমাদের বাসায় রাখবো, কিন্তু কারিদের কাউকে বলবো না। তুমি কি জানো তারা দেশ থেকে প্যারিসে গিয়ে একেবারে সেটেল হয়ে গেছে? না, জানি না, কারণ তাদের কোনো খোঁজ খবর আমি রাখি না। তারা মরে গেছে আমার কাছে সেই 2 বছর আগে। জানেন ভাইয়া, সেই দিন যখন তারা আমাকে বাড়ি থেকে বের করে দিয়েছিল, তখন আমার সাথে কি হয়েছিল? কি হয়েছিল? সেদিন যখন নামিরাকে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছিল, তখন সে কান্না করতে করতে ঝড় বৃষ্টির রাতে হাঁটছিল। হাঁটতে হাঁটতে বাসা থেকে অনেকটা দূরে নির্জন রাস্তায় চলে এসেছিল। নামিরা কোথা থেকে 4-5টা ছেলে আসে এবং নামিরাকে রেপ করার চেষ্টা করে, কিন্তু পারে না, কারণ নামিরা ক্যারাটে জানতো, আর তাছাড়া তারা মাতাল ছিল, এজন্য নামিরার সাথে পেরে ওঠেনি। কিন্তু ওখানে একটা ছেলে ছিল যে কিনা নামিরাকে অনেক খারাপ টাচ করেছিল, যেটা নামিরা মেনে নিতে পারেনি। আজও সে কান্না করে। সে নিজের সতীত্ব রক্ষা করতে পারলেও তার গায়ে লাগা ব্যাড টাচ থেকে নিজেকে রক্ষা করতে পারেনি। সেদিন ওদেরকে মেরে আমি রাস্তায় যখন দৌড়াচ্ছিলাম, তখন সোনিয়াদের গাড়ির সাথে ধাক্কা খাই। তারপর থেকে সোনিয়াদের সাথেই থাকি আমি। কথাগুলো বলে থামে নামিরা। অন্যদিকে সানজিদা কান্না করছে, সিফাতের চোখেও পানি, সোনিয়া তিশার চোখেও পানি, তারাও কান্না করছে। প্রিয় মানুষকে অন্যের সাথে দেখার মতো যন্ত্রণা হয়তো এই পৃথিবীতে আর একটাও নেই। আদিত্য তিশার খোঁজে এই দিকটায় আসতেই দেখতে পায় তিশা একটা ছেলেকে জড়িয়ে ধরে কান্না করছে, আর সেই ছেলেটাও তাকে জড়িয়ে ধরে শান্ত করার চেষ্টা করছে। বিয়ের আগেই তিশাকে বলেছিল তার নাকি বয়ফ্রেন্ড আছে, সে তাকে বিয়ে করতে পারবে না, কিন্তু এটা সে বিয়ে ভাঙার ওসিলা হিসেবেই নিয়েছিল। সে জানতো না যে আসলেই তিশার বয়ফ্রেন্ড আছে। সিফাতকে তিশার বয়ফ্রেন্ড ভেবে নিয়েছে আদিত্য। বেশি বোঝা এটা মেয়েদেরই কাজ, কিন্তু আদিত্য আজকে সেই কাজটাই করলো। সে তিশার কাছে না গিয়ে অন্যদিকে চলে গেল। এই বারবি ডলটা আমার মেয়ে হাসান। আর তোমার ভবিষ্যৎ বউ। এই সব কত আমার মেয়েকে ছেলে বউ বানাবে? আমি এই সম্বন্ধে রাজি না। তোমার রাজি থাকা আর না থাকা কিছু হচ্ছে না কামিয়া। আমার বড় ছেলের বউ, আর ভবিষ্যতে যদি তোমার কোনো মেয়ে হয় তাহলে সেটা আমার ছোট ছেলের বউ। আমি কিছুতেই আমার মেয়েকে তোমার ছেলের সাথে বিয়ে দেব না। এমনিতেও আমাকে জ্বালিয়ে মারে, আর এখন যদি বেআইন হয়ে যাও তাহলে তো আরো জ্বালাবে। কোনো দরকার নেই বাবা, আমি তোমাকে আমার বিয়ে বানাবো না। কিন্তু আমি তো ডিসিশন নিয়ে নিয়েছি, তোমার মেয়েকে আমার বড় ছেলে বউ বানাবো। আরে তোমরা থামো। কিরে নামিরা, সারা জীবন তো আমাকে বলেই আসলে যে আমার ছেলে নিয়ে তোর যদি কোনো মেয়ে হয় তাহলে তোর মেয়েকে আমার করে দিবি, তাহলে এখন কেন মত পাল্টে দিচ্ছিস? সময় পাল্টেছে, সেই সাথে আমার মত পাল্টে গেছে। দেখ নামিরা, কামিয়াকে আমার পছন্দ হয়েছে, এজন্য আমি আমার ছেলেকে তোকে দিয়ে তোর মেয়েকে আমি নিয়ে নেব। ও দেবে না বললেই হলো, জোর করে নিয়ে আসবো আমি আর আমার ছেলে মিলে। আচ্ছা, তোমার ছেলের সাথে বিয়ে দেবো, তবে একটা শর্ত আছে। কি শর্ত শুনি? আমার মেয়েকে কেউ কখনো কষ্ট দিতে পারবে না। আমার বাড়িতে সে রাজরানীর মতো থাকবে, কখনো কষ্ট পাবে না। প্রথমত সে আমার একমাত্র ছোট ভাইয়ের কন্যা, দ্বিতীয়ত আমার দুষ্ট মিষ্টি একমাত্র জানের ছোট্ট বোনের জান পাখি, আর তৃতীয়ত আমার ছেলের একমাত্র বউ। তাকে আমি কিভাবে কষ্ট দেই বলতো? তাহলে কিন্তু আজকে থেকে আমরা বেআই বেআই। ওকে ডান। ডান। তাদের কথার মাঝেই সেখানে উপস্থিত হলো সোনিয়া। সোনিয়াকে দেখে বেশ অবাক হলো সানজিদা। সোনিয়াকে সে এখান থেকে 5 বছর আগে লাস্ট দেখেছিল। সে সোনিয়াকে দেখে সোনিয়ার কাছে গেল, তারপর জিজ্ঞেস করলো, আরে সোনিয়া যে। আপু কেমন আছো? আলহামদুলিল্লাহ ভালো, তুমি কেমন আছো? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তা বলো, এখানে কি করছো? পড়াশোনার পাশাপাশি একটা প্রাইভেট কোম্পানিতে জব করছি। খুব ভালো তো, কোথায় থাকছো? সোনিয়া নিজেদের বাড়ির ঠিকানা দিতে সানজিদা ও সিফা দুজনেই অবাক হয়, কারণ সোনিয়ারা যে বাড়িতে থাকছে সেই বাড়িটা আরাফাত খানের।
আরাফাত খান নামিরার জন্য এই বাড়িটা কিনেছিল, যাতে নামিরার বিয়ে হয়ে গেলে তার বাপের বাড়ি, তার শ্বশুর বাড়ি বলে কোনো বাড়ি না থাকে, তার যেন একটাই বাড়ি থাকে, সেটা হচ্ছে নিজের বাড়ি। একমাত্র মেয়ে হওয়ায় বেশ শখ করে বাড়িটা কিনেছিল। সিফাতের মাধ্যমেই তারা ঢাকায় এই বাড়িটা কিনেছিল। এই বাড়িটার কথা শুধুমাত্র বাড়ির 3 কর্তাই জানতো, তাছাড়া আর কেউ জানতো না। আরাফাত খান চট্টগ্রামে তাদের বাড়ি, গাড়ি, জায়গা, জমি বিক্রি করে দিল, ঢাকার এই বাড়িটি বিক্রি করেনি। তোমাদের বাড়ি থেকে ঠিক 10 মিনিট হাঁটলেই 7 নম্বর গলির 3 নম্বর বাড়িটা আমাদের। তুমি ওই বাড়িটা চেনো? তার চিনবো না? কি করে চেনো? সময় হলে জানতে পারবো। আচ্ছা চলো ওই দিকটায়, আর কিছুক্ষণ পরে এঙ্গেজমেন্ট শুরু হবে। তারা সবাই স্টেজের দিকে চলে যায়, যেখানে তাদের জন্য সবাই অপেক্ষা করছিল। তারা যাওয়ার পরে এনগেজমেন্ট শুরু হয়। তিশা এত মানুষের ভিড়েও একজনকে খুঁজছে। তিশার শাশুড়ি বিষয়টা বুঝতে পেরে তিশার ডেকে বলে আদিত্যকে খুঁজে নিয়ে আসার জন্য। তিশা এই কথারই অপেক্ষার ছিল। মেরিনা রহমান বলার সাথে সাথে তিশা আদিত্যকে খুঁজতে যায়। বেশ অনেকক্ষণ অনেক জায়গায় খোঁজার পরেও যখন পায় না, তখন সে রিসর্ট এর পেছনের দিকে চলে আসে। আদিত্য রিসর্টের পেছনে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছিল। সচরাচর সে সিগারেট খায় না, খুব বেশি কষ্ট পেলে সিগারেট খায়, আর যদি খুব বেশি টেনশনে থাকে তখন খায়। এই যে ডক্টর আদিত্য মির্জা এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছেন, ওদিকে সবাই আপনাকে যে খুঁজছে। কি হলো, কথা বলছেন না কেন? বোবা হয়ে গেলেন নাকি? কি হয়েছে আপনার? মন খারাপ? না, তুমি এখানে কি করছো? আপনাকে খুঁজতে এসেছি। কেন? কেন কেন বাদ দেন, জানেন আজ আমি একটু বেশি খুশি। ব্যাস, আদিত্য পায়ের রাগ মাথায় উঠে যায়। এতক্ষণ কোনো রকমে নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারলেও এবার আর নিজের রাগ নিয়ন্ত্রণ করতে পারলো না। সে তিশার দিকে ঘুরে তিশাকে চেপে ধরলো, তারপর বলল, নাগরকে দেখে খুশি হয়েছিস, আবার ভাতারকে এই কথা বলতে এসেছিস? তোর লজ্জা করে না? আরে কিসের নাগর, আর কি রকম ভাষার কথা বলছেন? হ্যাঁ, কোন নাগরের কথা বলছি বুঝতে পারছিস না? আমি সত্যি বুঝতে পারছি না। আপনি? বুঝতে পেরেছি, তুই গাছেরও খাবি আবার তলারও কুড়াবি, তাই তো? মানে কি এসবের, একটু বুঝিয়ে বলবেন? এমন রেগে আছেন কেন? আবার রাগের কারণ তুই জানিস না? আমি সত্যিই জানি না। এতক্ষণ জোরাজোরি করে এসে বলছিস কিছুই বুঝতে পারছি না। বল, তুই কিছুক্ষণ আগে তোর নাগরকে জড়িয়ে ধরিসনি, তাকে ধরে কান্না করিসনি, সে তোকে শান্ত করেনি? হো হো, আপনি এই কারণে আমার উপর রেগে আছেন? আসলে আমার হেই, লজ্জা করে না ভাতারকে তুই নাগরের কথা বলছিস? প্লিজ চুপ করুন, আমাকে বলতে তো দিন। কি বলতে দেবো আমি তোকে? কখনো আমাকে জড়িয়ে ধরেছিস, আমার বুকে কখনো মাথা রেখেছিস, অথচ ওই ছেলের বুকে মাথা রেখেছিস, কান্না করেছিস। আমি যদি তোকে জোর করে একটা চুমু খেয়েছি, তাহলে তুই রাগ করে 10 দিন ফোন অফ করে রেখেছিস। যদি তোকে আমি একটু রোমান্টিক কথা বলেছি, তাহলে 1 সপ্তাহ ফোন বন্ধ করে রেখেছিস। আমি যদি তোদের বাসায় গেছি, তখন তুই রাতে আমাকে রুমে রেখে ব্যালকনিতে চলে গেছিস, অথচ ওই ছেলের বুকে মাথা রেখে কান্না করেছিস। ও তোকে শান্ত করেছে। এতই যখন ভালোবাসা ওই ছেলের প্রতি, তাহলে ওর কাছেই থাক, আমার কাছে কেন এসেছিস? যা, গুড বাই, ভালো থাকিস। আদিত্য, আমার কথাটা শোনেন। তিশার কোনো কথা না শুনেই আদিত্য তিশাকে একটা চড় মেরে দেয়। আচমকা আদিত্য চড় মারায় তিশা তাল সামলাতে না পেরে নিচে পড়ে যায়। আদিত্য দেখে তবুও সে চলে যায়। আদিত্যের রাগের কারণ চড় মারার তিশার কোনো কষ্ট হয় না। তিশার কষ্ট হয় তখন যখন আদিত্য তিশাকে পড়ে থাকতে দেখেও না তুলে চলে যায়। প্রচুর অভিমান এসে হানা দেয় তিশার মনে। আদিত্য যখন রাগ করে তিশাকে ফেলে চলে যাচ্ছিল, তখন নামিরার সাথে দেখা হয়। নামিরা আদিত্যকে দেখে বুঝতে পারে যে এর ভেতরে হয়তো কিছু হয়েছে, তাই সে আগ বাড়িয়ে বলে, ভাইয়া তৃষাকে দেখেছেন? আসলে তৃষার মামাতো ভাই ওকে খুঁজছে, কারণ ওর মামা মামি ওর সাথে একটু কথা বলবে তাই। তিশার মামাতো ভাই মানে?
সরি, আপনি তো জানেনই না। আসলে তখন আমার কথা বলছিলাম। ঠিক সেই সময় তিশার মামাতো ভাইয়ের সাথে তিশার দেখা হয়। তখন তিশা তার মামাতো ভাইকে জড়িয়ে ধরে সে কি কান্না! তারপরে এনগেজমেন্টের জন্য আমরা এদিকে চলে আসি। এখন এনগেজমেন্ট হয়ে গেছে। মামি তিশার সাথে কথা বলবে। এজন্য ওকে খুঁজছে। আপনি দেখেছেন ওকে কোথাও? তুমি যাও, আমি তিশাকে নিয়ে আসতেছি। ওকে ভাইয়া, ভাই একটা কথা বলবো? হুম, বল। আপনারা ছেলেরা এমন কেন? কিছু জেনে না বুঝে অ্যাকশন নেন। তুমি কি করে বুঝলে আমাদের? আপনার চোখ মুখ দেখলে যে কেউ বলে দিতে পারবে। তুমি যেমনটা ভাবছো তেমনটা না। আমি কান্না করিনি। আমি তো একবারও আপনার কান্না করার কথা বলিনি। আসলে ওকে অন্য ছেলের সাথে দেখে মাথা ঠিক ছিল না, এই জন্যই আমি ওকে মেরে দিয়েছি। মেরে দিয়েছে মানে? মেরে দিয়েছি মানে চর মেরেছি। ও, আর আমি ভেবেছিলাম কি নাকি। নাথিং, তুমি যাও, আমি ওকে নিয়ে আসছি। আমি যাচ্ছি, তবে যাওয়ার আগে একটা কথা বলি। আপনার বউ যা অভিমানী, এবার হয়তো আপনি আপনার বউয়ের অভিমান ভাঙাতে পারবেন না সহজে। দেখা যাক, চেষ্টা তো করি। হুম। নামিরা চলে যাওয়ার পর আদিত্য তিশার কাছে আসে। তিশা দাঁড়িয়ে আছে তার নজর সামনে। আদিত্য তিশাকে পেছন থেকে জড়িয়ে ধরে ঘাড়ে মুখ গুজে বলে, সরি বউজান, আর এমনটা হবে না, প্লিজ। সরি, আমি জানতাম না তোমার মামাতো ভাই হয়। আচ্ছা ঠিক আছে, আমি তোমাকে একটা চর মেরেছি তো, তুমি আমাকে 10টা মারো, তবুও এভাবে রাগ করে থেকো না বউ। আমি আপনার উপর রেগে নেই। তাহলে কথা বলছো না কেন? এমনি। আমি সত্যি সরি। শোন, আমার সামনে থেকে চলে যান। আপনাকে জাস্ট সহ্য হচ্ছে না। তিশা প্লিজ, আমার কথাটা শোনো। আপনি শুনেছিলেন আমার কথা? আমি তোমার পায়ে পড়ছি, তাও প্লিজ এমনটা করো না, তুমি যেও না প্লিজ। পাছার হারামজাদা। তুমি মাফ না করলে আমি মরে গেলেও পা ছাড়বো না। আমিও মরে গেলেও তোকে ক্ষমা করব না। কথাটা বলে আদিত্যকে লাথি মেরে ফেলে দিয়ে ধুয়ে চলে আসে তিশা। এবার একটু হালকা লেগেছে নিজেকে। বজ্জাতটাকে না মারা পর্যন্ত তার শান্তি হচ্ছিল না। সে এবার চলে যায় নামিরাদের কাছে। নামিরারা সবাই নাচের জন্য প্রস্তুতি নিচ্ছে। ছোট থেকে নামিরা নাচ খুব একটা পছন্দ করতো না। কাহির নিজেও নাচ পছন্দ করতো না। এই জন্য সে নাচ শিখেছে। কাহিরের অপছন্দের সবকিছু এখন নিজের পছন্দের তালিকায় বানিয়েছে নামিরা। এখন সে নাচার জন্য স্টেজে উঠেছে। সে কালা চশমা গানে নেচেছে। সোনিয়া চুড়ি ছমছম করে এই গানে নেচেছে। প্রীতি আর তিশা কাপল হয়ে নেচেছে আই লাভ ইউ মাই লাভ এই গানে। নেহা সবার থেকে আলাদা, সেই এজন্যই সে অনেকগুলো ছেলেকে সাথে নিয়ে কুতকুতি গানে নেচেছে। নাচ নাচ গান শেষ করে সবাই সবার বাড়ি চলে যায়। সময় নদীর স্রোতের মতো বহমান। দেখতে দেখতে কেটে গেছে আরো 6টি মাস। আজ কামিয়ার দ্বিতীয়তম জন্মদিন। নামিরা অনেক খুশি। কামিয়ার প্রথম জন্মদিনে সবাই লাল রঙের জামা কাপড় পরেছিল, আর আজ দ্বিতীয়তম জন্মদিনে সবাই পিঙ্ক কালারের ড্রেস পরেছে। আশেপাশে তাদের যতগুলো আত্মীয় স্বজনকে সে দাওয়াত দিয়েছিল তাদের সবাইকেই আগে থেকে বলে রেখেছিল পিঙ্ক কালারের ড্রেস পরে আসতে। কামিয়ার দ্বিতীয়তম জন্মদিনে নামিরা সিফাত ও সানজিদাকে আসতে বলেছিল। তারা এসেছে, দিয়ার ফিয়ন্সে আবির আসেনি। আবির কাজ শেষ করে বাংলাদেশ চলে আসবে, তারপর বিয়ে করবে। নামিরা মেয়ের জন্মদিন উপলক্ষে আজও নিজের হাতে সবার জন্য রান্না করেছে। প্রথমবার রান্না করাই যতটা না ভালো হয়েছিল তার থেকে দ্বিগুণ ভালো হয়েছে এইবারের রান্নাগুলো। এইবার নামিরা একা হাতে অনেকগুলো আইটেম রান্না করেছে। নামিরার রান্নার হাত এমনিতেও অনেক ভালো। কামিয়ার এইবার জন্মদিনে অনেক গিফট হয়েছে। সেখান থেকে সব থেকে দামি উপহার দিয়েছে সানজিদা। একটা ডায়মন্ডের নেকলেসের সেট দিয়েছে কামিয়াকে। নামিরা সকলের সামনে কিছু না বললেও পরক্ষণে সে মুখ ভার করে সানজিদাকে বলেছে, এত বড় গিফট দেওয়ার কোনো প্রয়োজন ছিল না আপু।
কামিয়া আমার একমাত্র ভাইজি, আমার ভাইয়ের রক্ত, আমার ভাইয়ের শরীরের একটা অংশ। তোকে ছোটোখাটো গিফট কি করে দেই বলতো? সবসময় তোমার ভাইয়ের মেয়ে বলো কেন? বলো তো আপু। কামিয়া শুধু আমার মেয়ে, আর কারো মেয়ে না। ওর বাবা জন্মের আগেই মারা গেছে। না, ওর বাবা মারা যায়নি, বেঁচে আছে। এটা তুইও জানিস, আমিও জানি, আর ভবিষ্যতে ও এটাও জানবে। হয়তো ওর বাবাকে চিনবে না, তবু এটা কখনো বলবে না ওর বাবা মরে গেছে। ভাইয়ের হয়ে সাফাই গেছো? তোমার ভাই যে কি করেছে সেটা কি ভুলে গেছো? আর যদি সোনিয়ারা না থাকতো তাহলে আমার আর আমার মেয়ের কি অবস্থা হতো একটাবারও ভেবে দেখেছো? তোমার ভাই চাইলেই পারতো আমায় একটু সময় দিতে, নিজেকে নির্দোষ প্রমাণ করার, তবুও সে দেয়নি। সে বাধ্য করেছিল আপুকে আমাকে মাঝরাতে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য। আসলে একটা কথা কি জানো, তোমার ভাই কখনো আমাকে ভালোই বাসেনি। ভালোবাসলে অবশ্যই আমায় বিশ্বাস করতে পারতো, অবিশ্বাস করতো না আমায়। মাঝরাতে বাড়ি থেকে বের করে দিতে পারতো না আমায়। তুই তো এটা জানিস, ও বাধ্য করেছিল তোকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য, রাগে পড়ে করেছিল। তুই জানিস তুই চলে আসার পর যখন বিদ্যুৎ চমকাচ্ছিল তখন ও কী করছিল? ও সেদিন পাগলের মতো কান্না করছিল তোর জন্য, ও ব্রেন স্ট্রোক পর্যন্ত করেছিল। তবুও তুই বলবি ও তোকে ভালোবাসেনি? হয়তো তোকে বিশ্বাস করেনি, কিন্তু ভালোবাসার কম রাখিনি। তোমার ভাই ব্রেন স্ট্রোক করুক বা মরে যাক, এই কথা আমি শুনতে চাই না। আমি শুধু এটা বলবো, আমি এত দামি গিফট নিব না। পাগল হয়ে গেছিস তুই? আমি খুশি হয়ে আমার ভাইজিকে একটা গিফট করেছি, তুই নিবি না বলছিস? হ্যাঁ আপু, নেব না। অনেক তর্কাতর্কির পরে নামিরা অবশেষে রাজি হলো গিফটটি নেওয়ার জন্য। কামিয়ার গিফটটা সে নিয়েছিল, তবে ঢাকায় নিয়ে আসেনি, সোনিয়ার মায়ের কাছে রেখে এসেছিল। কামিয়ার জন্মদিন পালন করে তার 3 দিনের মাথায় তারা আবার ঢাকায় ব্যাক করে। আবারও সবাই ব্যস্ত হয়ে পড়ে নিজেদের কাজে। দেখতে দেখতে কেটে যায় আরও কয়েক মাস, আর কয়েক মাস পরেই দিয়ার বিয়ে। আবির এখনো দেশে ফেরেনি, কিছুদিনের মধ্যেই দেশে ফিরবে। সামনেই রোজার মাস, এই জন্যই সবাই সিদ্ধান্ত নিয়েছে রোজা শেষ হয়ে গেলে তারপর বিয়েটা হবে। প্যারিস। নামিরার মেজ মা সে ভিডিওটা নিয়ে আবার এখানকার ইন্টেলিজেন্ট এডিটরের কাছে নিয়ে গেছিল। সে এখনো এই ভিডিওটার বিষয়ে কিছু বলেনি। এই ভিডিওটা হচ্ছে সেই ভিডিও, যে ভিডিওটার জন্য নামিরাকে মাঝরাতে বের করে দিয়েছিল নামিরার বাবা। নামিরার মেজ মা এটা বিশ্বাস করে না যে নামিরা এই কাজটা করেছে, এই জন্য এখানকার অনেকগুলো ইন্টেলিজেন্ট এডিটরের কাছে নিয়ে গেছে, কিন্তু সবাই একটাই কথা বলেছে, এটা নামিরা। কিছুক্ষণ আগে সে এডিটর বলেছে এই মেয়েটার মুখ এডিট করা না, এটা সত্যি সত্যি ওই মেয়েটা। এই কথাটা শুনে নামিরার মেজ মা আশাহত হয়ে ফিরে এসেছিল। তারপর তার মনে খটকা লাগে, সবাইকে তো সে নামিরার মুখটাই দেখতে বলেছিল, একটা বারও তো ওই ছেলেটার মুখটা দেখতে বলেনি। সে আবার ওই ভিডিওটা পাশের বাড়ির ছেলেটার কাছে নিয়ে গেল। ছেলেটা অনেক ভালো এডিট করতে পারে, সেই জন্য তার কাছে নিয়ে গেল। সে বলল 2 দিন সময় লাগবে, তারপর দেখে বলবে। এখন তার পরীক্ষা চলছে, আর 2 দিন পরীক্ষা আছে, আর 2টা পরীক্ষা আছে। পরীক্ষাটা শেষ করেই সে ওই ভিডিওটা দেখবে। নামিরার বাবা আরাফাত খান নামিরার কোনো কথাই শুনতে চায় না। কেউ যদি ভুল করে তার সামনে নামিরার নাম উচ্চারণ করে, তাহলে তার সাথে অনেক খারাপ ব্যবহার করে। নিবিড় আর আরাফাত খানের মধ্যে অনেকটা দূরত্ব বেড়ে গেছে, আর কিছুদিন পর বাংলাদেশে যেতে হবে তাদের সবাইকে। এই জন্য আরাফাত খান সবাইকে ডেকে বলেছে তারা বাংলাদেশ গেলেও ঢাকায় থাকবে না, চট্টগ্রামে তারা যাবে না। এই কথাই সবাই সায় দিয়েছে। নেহার জ্বালায় অতিষ্ঠ হয়ে গেছে নামিরা। নেহা এখানকার অল্প বয়সে ছেলেদের সাথে সম্পর্ক করে তাদের টাকা খেয়ে তাদেরকে ব্লক করে দেয়। এই তো কিছুক্ষণ আগে একটা মহিলা এসে নামিরাকে বলে, নামিরা বাড়িতে আছো? জি আন্টি, আছি। কিছু বলবেন? হ্যাঁ মা, বলার জন্যই তো এসেছি। তাহলে বলেন, কি বলবেন? বলি কি, তোমার ওই কটকটি বান্ধবীকে কিছু খেতে দাও না। আমার ছেলে টিফিনে টাকা জমিয়ে 5,000 টাকা করেছিল, আর ওই বেয়াদব মেয়েটা আমার ছেলেটাকে বুলিয়ে টাকা সব খেয়ে নষ্ট করে দিয়েছে। এখন আবার আমার ছেলেকে ব্লক মেরে দিয়েছে। এখন আমার ছেলে কান্না করছে, তুমি আমার টাকা ফেরত দাও। 5,000 টাকা দিতে হবে না, 2500 টাকা তুমি দাও। আমার ছেলেও তো খেয়েছে, তাই বাকি 2500 বাদ।
মহিলাটি কথার কোনো উত্তর না দিয়ে সে রুমের ভেতর ঢুকে 2500 টাকা নিয়ে আসে, মহিলাটির হাতে ধরিয়ে দেয়। মহিলাটি আরো কিছুক্ষণ নেহাকে বকাবকি করে চলে যায়। নামিরা মহিলাটির চলে যাওয়ার পর যেই না দরজা বন্ধ করতে যাবে অমনি তাদের পাশে ফ্ল্যাটের ভাবি চলে আসে। সে রাগী কণ্ঠে বলে, নামিরা, তুমি এত ভালো, আর তোমার বান্ধবী এত বেয়াদব কেন? কেন ভাবি? নেহা আবার কি করলো? কি করেছি তাই বলো? বাচ্চা ছেলেটা আইসক্রিম খাচ্ছিল, তার কাছ থেকে কেড়ে নিয়ে আইসক্রিম খেয়ে নিচ্ছ। এখন দেখো আমার বাচ্চাটা কিভাবে কান্না করছে। আমার কাছে টাকা নেই, তোমার ভাইয়া কিনে দিয়ে গিয়েছিল আইসক্রিম। এখন আমি কি করে ছেলের কান্না থামাবো তা কও? তুমি ওকে কিছু বলতে পারো না? তোমার তো বান্ধবী হয়, তোমার কথা শুনবে। আর কত বলবো বলেন তো ভাবি? বলে বলে হয় না, আমার মনে হয় ওর মাথায় সমস্যা আছে। আমি ওকে কিছুদিনের মধ্যে পাগলের ডক্টরের কাছে নিয়ে যাবো। হ্যাঁ হ্যাঁ, নিয়ে যাও। আমারও মনে হয় ওর মাথায় সমস্যা আছে, না হলে কি এরকম পাগলামি করে কেউ? ঠিক বলেছেন ভাবি, রবিবারে অফিস বন্ধ, ওই দিন ওকে নিয়ে চলে যাব ডক্টরের কাছে। একটু দোয়া করবেন। আর এই নেন 100 টাকা, এটা নিন। আর বাচ্চাটার আইসক্রিম একটু কষ্ট করে কিনে এনে দিন, তাহলে কান্না থেমে যাবে। থ্যাংক ইউ সো মাচ নামিরা, তুমি যে এত ভালো কি আর বলবো। তোমার মতো ভালো মেয়ের সাথে ওই বেয়াদব মেয়েটা কেন যে থাকে আল্লাহই জানে। ভাবি আপনার কথা শেষ হয়ে গেলে এবার আসতে পারেন। মহিলাটি চলে গেলে নামিরা দরজা বন্ধ করে ধপ করে বিছানার উপর বসে পড়ে। তারপর নিজের চুলগুলো মুঠো করে ধরে রাখে, বলতে বলতে থাকে, আমি কি করবো আল্লাহ, এই বাচালটাকে নিয়ে প্লিজ তুমি পথ দেখাও আমায়। আমি আর পারছি না এই অত্যাচার সহ্য করতে। তাহলে তুমি ওর জীবনে এমন একজনকে পাঠাও যে কিনা ওকে ভালোবাসার চাদরে মুড়িয়ে ওর স্বভাবগুলো পাল্টে দেয়। ওর মনের ভেতর যেন ভালোবাসার জন্য একটু বিশ্বাস জুগিয়ে দেয়, তাহলেই তো ও ভালো হয়ে যাবে। সিফাত, সানজিদা আর আবির এক জায়গায় বসে আছে। হঠাৎ করেই সকালবেলা আরাফাত খান ফোন দিয়ে বলে তারা বাংলাদেশে ব্রেক করছে। বিল্ডিং এর সব থেকে বড় ফ্ল্যাট যেটা আপাতত বন্ধ আছে, সেটা যেন সুন্দর করে সাজিয়ে দেয় তাদের জন্য। ওই বিল্ডিং এর নামিরা আছে, আবার কাহিরাও দেশে আসছে। তাদের সাথে যদি দেখা হয়ে যায় তাহলে তৃতীয় বিশ্বযুদ্ধ শুরু হয়ে যাবে। নামিরাও তো এখন আর আগের মতো নম্রভদ্র নামিরা নেই যে কিনা একটা কথা শুনলে চুপ থাকবে। এখন তো প্রতিবাদ করতে শিখেছে, একটা বললে 11টা শুনিয়ে দেবে। এই ভয়েই সকাল থেকে 3 জন একসাথে বসে হাতে নখ কামড়াচ্ছে। অত ভাবি বাদ দিয়ে আবিরা সিফাত চলে যায় ঘর সাজানোর জন্য। নামিরা বাসাতেই ছিল কিন্তু বের হয় নাই, যার জন্য সিফাতের সাথে তার দেখা হয়নি। সিফাত, 4টা লোক ও সে আর তার ভাই মিলে পুরো ফ্ল্যাটটা সুন্দর করে সাজিয়ে দিয়েছে। নামিরাও এই ফ্ল্যাটটা অনেক ভালো লাগে। এই ফ্ল্যাটে আগে যারা ছিল তারা জয়েন্ট ফ্যামিলি ছিল, তাদের সাথে নামিরার সম্পর্ক অনেক ভালো ছিল, কিন্তু নেহার জন্য সেটা নষ্ট হয়ে গেছিল। কারণ নেহা তাদের বাড়ির ছোট ছেলে, যার বয়স কিনা 17 বছর, তার সাথে রিলেশনে গিয়েছিল। তারপর তার টাকা পয়সা খেয়ে ব্লক করে দিয়েছিল। ছেলেটা মনের দুঃখে হাত কেটেছিল। তারপর থেকেই তাদের সাথে সম্পর্ক খারাপ হয়ে যায় নামিরার। রাত 4টা বাজে ঠিক সেই সময় কাহিরা বাংলাদেশে পা রাখে। সিফাত অনেক আগে থেকেই সেখানে অপেক্ষা করেছিল। আবিরকে নিয়ে তারা আসতেই তাদেরকে নিয়ে চলে আসে নিজেদের বাড়ি। সেখান থেকে সানজিদা তার ছেলেদের পিক করে চলে আসে সেই বিল্ডিং এ, যেটা কিনা আরাফাত খানের বরাবরই সানভি কাহিরদের পাগল। কিন্তু এবার একটা বারের জন্য কারোর সাথে কথা বলেনি। সবাই তাকে আদর করতে গেলে সে রাগ দেখিয়ে দূরে সরে এসেছে। সবাই ভেবেছে ওইভাবে চলে যাওয়াই হয়তো রাগ করেছে, কিন্তু না, নামিরার জন্য সে কারোর সাথে ভালোভাবে কথা বলছে না। কথা বলতে বলতে তারা সেই ফ্ল্যাটের সামনে চলে আসে। কাহির সানভির ঘাড়ে হাত দিয়ে দাঁড়িয়েছিল আর রিফাত সে তালা খুলছিল। সানভি কাহিরের হাত সরিয়ে দিয়ে সোজা নামিরার ফ্ল্যাটে চলে গেল। এটা দেখে বেশ অবাক হলো সবাই। নিবিড় ইশারায় সানজিদাকে জিজ্ঞেস করতেই সানজিদা বলল,
ওর পরিচিত, এই জন্য ওর ফ্ল্যাটে গিয়েছে। সানভি এমন করছে কেন আপু? ওর কথা বাদ দে, রুমে চল, ফ্রেশ হয়ে কিছু খেয়ে নিবি। চলো। সাত সকালে এসে সানভিকে নিজেদের ফ্ল্যাটে দেখে বেশ অবাক হয় সোনিয়া। সোনিয়া কিছু বলতে যাবে তার আগেই সানভি 1-2 পা করে নামিরার রুমে চলে যায়। তারপর নামিরাকে টেনে তুলে বলে, ছোট আম্মু ওঠো, এই ছোট আম্মু ওঠো, কাহির মামারা চলে এসেছে। মানে ছোট আব্বুর বিয়ে উপলক্ষে নানারা সবাই 3 মাসের জন্য দেশে এসেছে। তারপরে বিয়ে হয়ে গেলে কিছুদিন থেকে কোরবানি ঈদ করে তারপরে চলে যাবে। এখন কি হবে ছোট আম্মু? এখন কি হবে? ওরা এখানে কি করছে? এই বিল্ডিংটা নাকি ছোট নানার। কি? হ্যাঁ ছোট আম্মু, এই বিল্ডিংটা ছোট নানার। নানা সব কিছু বেচে দিলেও এই বিল্ডিংটা বেচে দেয়নি, এর জন্য তারা এখানে এসে থাকবে। তুমি কি করবে তাই বলো, ফ্ল্যাটটা কি ছেড়ে দেবে? ফ্ল্যাট ছাড়ার প্রশ্নই ওঠে না। আমি টাকা দিয়ে থাকি, বিনা টাকায় তোর সাথে থাকি না। আর তোর নানারে এসেছে তো কি হয়েছে? আমি কি ভয় পাই নাকি তোদের? আমি কি কোনো কিছু করেছি? যা করেছি তারা করেছে। কাহির এই দিক দিয়ে যাচ্ছিল, হঠাৎ চোখ পড়ে নামিরার দিকে, যে কিনা একটা ছেলের সাথে হাসি মুখে কথা বলছে। 2 বার নিজের চোখ ঢলা দিয়ে আবার তাকায় নামিরার দিকে। না না, এটা নামিরাই। নামিরার সাথে ওই ছেলেটা হেসে হেসে কথা বলতে দেখে তার খুব রাগ হয়। তাই তো সে লম্বা লম্বা কদমে পা ফেলে নামিরাকে ডাকতে যাবে, তার আগে সে আরো 1 দফা অবাক হয়। নামিরার কোমরের নিচ পর্যন্ত থাকা চুলগুলো এখন হাঁটুর একটু উপরে। সে অবাক কণ্ঠে নামিরাকে বলে ওঠে, কায়নাত। অতি প্রিয় পরিচিত কণ্ঠস্বর শুনে মুহূর্তেই নামিরার কায়া কেঁপে ওঠে। নামিরার সারা শরীরে কাঁপন শুরু হয়। তার এই মুহূর্তে মনে হচ্ছে এসে দাঁড়িয়ে থাকতে পারবে না। পুরনো অনুভূতিগুলো নাড়া দিয়ে ওঠে। এক মুহূর্তের জন্যই ভুলে যায় তার করা কাজগুলো। তার মনে হয় এক দৌড়ে গিয়ে তাকে জড়িয়ে ধরতে। এতদিন দমিয়ে রাখা কান্নাগুলো তার বুকে মাথা রেখে মন খুলে কান্না করতে। কিন্তু পরক্ষণে যখন মনে পড়ে তার বলা বিষাক্ত কথাগুলো, তখন সে শক্ত হয়ে দাঁড়িয়ে থাকে। কাহির 1 পা 2 পা করে এগিয়ে আসে তার দিকে। প্রত্যেকটা পায়ের শব্দ নামিরা ভেতর থেকে উপলব্ধি করতে থাকে। তো তুই এইখানে কি করছিস? নামিরা এবার পেছন ফিরে কাহিরের সামনাসামনি হয়। তারপর তার প্রশ্নের উত্তর হিসেবে ছোট্ট করে বলে, এই কলোনিতেই থাকি আমি। পুরো কথাটা নামিরা অন্য পাশে মুখ রেখে বলল। কাহির বিষয়টা লক্ষ্য করলো নামিরা তার থেকে মুখ ঘুরিয়ে কথা বলছে। তারপর সে আবারও বলল, সেটা না হয় বুঝলাম, তাই সাত সকালবেলা এইভাবে সঙ্গের মতো সামনে দাঁড়িয়েছিস কেন? সে কথা আপনাকে বলতে বাধ্য নই আমি। তা বলবি কেন বড় ভাতেরই? মুখ সামনে কথা বলুন মিস্টার আফনান খান কাহির। আপনি এখন আপনার ঘরের বউয়ের সাথে কথা বলছেন না, তাই মুখটা সামলে কথা বলুন। বাইরের মানুষের সাথে কথা বলতে গেলে মুখ সামলানোর কোনো প্রয়োজন পড়ে না। ঘরের বউয়ের সাথে তো আরও খারাপ ব্যবহার করা যায় না, তাই না? আর যাই হোক, এই কথাটা তুই ভালো করেই জানিস আমি ঘরের বউয়ের কাছে কেমন। কাহিরের কথা শুনে নামিরা হালকা হাসলো। এখন সে ঘরের বউ না, বাহিরের মানুষ। আসলেই তো, সে এখন বাহিরেরই মানুষ। সে যদি ঘরের বউ হতো তাহলে কাহির তার সাথে এমন ব্যবহার করতো না। আর যাই হোক, কাহির তার সাথে বিনা কারণে খারাপ ব্যবহার করেনি, তাকে বকাবকি করেনি। উল্টো সে বিনা কারণে রাগারাগি করত। আর কাহির তার রাগ ভাঙাতো। কাহিরের কোনো কথার উত্তর দিল না নামিরা। কাহিরের সাথে তার কোনো কথা বলতে ইচ্ছে করছে না, তবুও কাহির আবারও বলল, তা বল, দিনকাল এখন কেমন যাচ্ছে? বললাম তো আপনার কোনো কথার উত্তর দিতে বাধ্য নই আমি। রাগ দেখাচ্ছিস বেয়াদব? একও তো নিজে অন্যায় করেছিস, তার উপর আমরা সবসময় চোখে যেটা দেখি সেটা সত্য নাও হতে পারে। নামিরা রান্নাঘরে এসে দেখতে পায় নেহা তার রান্না করা হালুয়া বাটিতে বাড়ছে। একটা ট্রেতে 6টা বাটি বেশ ভালো করে সাজিয়েছে নেহা। মাথায় সুন্দর করে ওড়না পেঁচিয়ে বেরিয়ে যাচ্ছে নেহা। নামিরা বেশ অবাক হলো নেহার কাণ্ডে। যে মেয়ে আজান ব্যতীত মাথায় কাপড় দেয় না, সে নাকি আজ মাথায় কাপড় দিয়ে হালুয়া বিলিত করতে যাচ্ছে।
নামিরা নেহার দিকে তাকিয়ে আসলে বোঝার চেষ্টা করে নেহার মনে কি চলছে। কয়েক সেকেন্ড যেতে সে বুঝে গেল নেহার এই অদ্ভুত কাণ্ডের মানে। নেহা ততক্ষণে যেন মেন দরজা পর্যন্ত চলে গেছে। নামিরা এক লাফে নেহার সামনে দাঁড়িয়ে হাঁপাতে হাঁপাতে বলে, নেহা বোন, দাঁড়া তুই প্লিজ, ও বাড়ি যাস না। কেন কেন যাবো না কেন? যাবি না মানে যাবি না। কিন্তু কেন যাবো না তাই তো বল। কারণ ওটা কামিয়ার পাপার বাড়িটাই যাবি। কি? হ্যাঁ, আসলে আমি জানতাম না এটা আমার আব্বুর বাড়িটাই। এখন কি হবে? কি আর হবে, আমরা আমাদের মতো থাকবো আর ওরা ওদের মতো। তাহলে ঠিক আছে, তুই? আমি যাবো আর আসবো, তুই চিন্তা করিস না। আমি শুধু ওই বেইমানগুলোকে দেখে চলে আসবো। দেখ, তোর মনের ইচ্ছা পূরণ হবে না। ওই বাড়িতে কোনো চ্যাংড়া ছেলে নেই, তবে বিয়ের লায়ক ছেলে আছে, যাক না। তুই চুপচাপ থাক সুটকি, আমার মন বলছে আছে। নেই। না থাকলে না থাক, আমি বললাম তো তোর মায়েদের দেখে চলে আসবো। কথাটা বলে কোনো দিক না তাকিয়ে চলে গেল নেহা। নামিরা মাথায় হাত দিয়ে বসে পড়ল। তার মন বলছে এই পাগল কিছু একটা ঘটনা ঘটিয়ে আসবে। সোনিয়া, দিয়া, প্রীতি, তিশা কেউ বাড়িতে নেই। কামিয়া তারেক রহমানের কাছে আসে, সকালে নিয়ে গেছে, রাতে দিয়ে যাবে। নামিরার ফোন আসায় ঘরে চলে গেল ফোন রিসিভ করতে। নেহা তার সাথে মিল থাকা সবাইকে দিয়ে কাহিরদের ফ্ল্যাটের সামনে দাঁড়িয়ে আছে। সে ভাবছে যাবে কি যাবে না। কয়েক মিনিট যেতে এসে নক করলো। কয়েক সেকেন্ডের মধ্যে কেউ একজন দরজা খুলে দিল। তার দরজা একসাথে ভেতরে চলে গেল। রুষা ড্রয়িং রুমে বসে বসে ফোন ঘাঁটছিল। আরমিন খান, সাবিহা খান, জেসমিন খান রান্নাঘরে ছিল। তাদের বাসার কলিং বেল বাজছে। রুষা গিয়ে খুলে দেয়। নেহাকে দেখে বেশ অবাক হয়ে যায় রুষা, তবুও সেজন্য সৌজন্যমূলক হাসি দিয়ে ঘরে নিয়ে আসে। নেহা সোফায় বসে আগে এদিক ওদিক তাকিয়ে নেয়, তারপর রুষার সাথে কথা বলতে শুরু করে। আসলে আপনারা তো আমাদের নতুন প্রতিবেশী, তাই পরিচিত হয়ে আসলাম। খুব ভালো লাগলো তুমি আসায়। বাড়িতে কি আসলে আমি রান্নাবান্না একটু কম পারি, তবুও মাঝে মাঝে করি। যখন আমি নিজে হাতে কিছু রান্না করি তখন সবাইকে দেই। আজ আমার বান্ধবী নামিরা সে আমার হাতে হালুয়া খেতে চেয়েছিল, এই জন্য রান্না করা। নামিরা তোমার বান্ধবী হয়? হ্যাঁ। নামিরার নাম শুনে তিন যা বেরিয়ে আসলো। নেহাকে দেখে তারাও অবাক হয়। রুষা আবার বলে, নামিরা তোমাকে আসতে দিল? নেহা একটু মন খারাপ করে বলল, কি জানি কি হয়েছে ওর, আমাকে তো আসতেই দিতে চাচ্ছিল না। আমি জোর করে আসছি। আগে যদি কোনো নতুন প্রতিবেশী আসতো তাহলে সবার আগে ওই চলে যেত, কিন্তু আজ আসলো না তো আমাকেও আসতে দিচ্ছিল না। ও তোমাকে কিছু বলেনি? নেহা অবুঝ হওয়ার নাটক করে বলল, কি বলবে? পাশ থেকে নামিরার মা আরমিন খান বললেন, আমরাও ওর কি হই? নেহা আবারও অবুঝ হওয়ার নাটক করে বলে, না কিছু বলেনি। আপনারা কি ওর পরিচিত? পাশ থেকে রুষা বলল, সেটা ওর কাছে থেকে জেনে নিও। তাদের কথার মাঝে সেখানে আসে রুষার ভাই রোন। রোন এবার এসএসসি পরীক্ষা দিয়ে বোনের সাথে দেশে বেড়াতে এসেছে। নেহা রোনকে চোখ দিয়ে গিলে খাচ্ছে। রোন এসে তার বোনকে বলল, আপি, আমার খুব খিদে পেয়েছে, কিছু থাকলে খেতে দে আমাকে। রুষা কিছু বলতে যাবে তার আগে নেহা রোনের হাত টেনে তার পাশে বসিয়ে দেয়। তারপর আরমিন খানকে বলে চামচ নিয়ে আসতে। রোন এক চামচ মুখে নিয়ে চোখ মুখ কুচকে বলে, এটা আবার কি খাবার, কেমন একটা লাগছে। নেহা কিছু বলতে যাবে তার আগে রুষা বলে, তুই আজ প্রথম বাংলাদেশের খাবার খাচ্ছিস, তাই এমন লাগছে। চোখ নাক বুজে খেয়ে নে। কথাটা বলে আবারও নেহার সাথে কথা বলতে শুরু করে। আরমিন খান, জেসমিন খান, সাবিহা খান তারাও গল্পে যুক্ত হয়েছে। রোনের খাওয়া হয়ে গেলে নেহা কিছুক্ষণ কথা বলে। রোনের নাম্বার নেই। তারপর আরও কিছুক্ষণ কথা বলে, হঠাৎ উঠে দাঁড়িয়ে বলে, তাহলে আজ আসছি, অন্য সময় আবার আসবো। সাবিহা খান বলে, সে কি চা নাস্তা না করি চলে যাবে? না আন্টি, আজ না। নামিরা একা বসে আছে বাসায়, সোনিয়াদের আসার সময় হয়ে গেছে। আজ আসি, অন্য একদিন সময় করে চলে আসবো আর চা নাস্তা করে যাবো।
কথাটা বলে নেহা চলে গেল। নেহা চলে যাওয়ার কিছুক্ষণ পর রনের পেটের ভেতর গুড়গুড় করে। রন বাথরুমে যায়। বাথরুম সেরে বের হয়ে আবার লাগে। সে আবার যায় আসে, যাই করতে করতে ক্লান্ত হয়ে রন বাথরুমে বসে থাকে। নেহার বানানো হালুয়া যারা খেয়েছে তাদের সবার ডায়রিয়া হয়ে গেছে। রন বাথরুমে যাওয়ার অনেকক্ষণ পরেও যখন বের হয় না, তখন রুষা ডাকে। রুষার ডাক শুনে বেচারা কেঁদে ফেলে। রুষা ভাবে হয়তো জীবনে প্রথম বাংলাদেশের খাবার খেয়ে এমন হয়েছে। রনকে তাড়াতাড়ি রুষা হসপিটালে নিয়ে যায়। ফোনে কথা শেষ করে আবারও রান্নাঘরে ফিরে আসে নামিরা। বরাবরই নামিরার খুব হালুয়া পছন্দ। হালুয়া দেখে সে আর লোভ সামলাতে পারল না, একটা বাটিতে বেড়ে নিল। গালে দেওয়ার আগেই নামিরার মনে পড়ে গেল নেহা জীবনে প্রথমবার যখন রান্না করেছিল সেই দিনকার কথা। সেদিন ছিল রবিবার। কোনো এক কারণবশত সেদিন সবাই বাসায় ছিল। নেহা সবাইকে বলেছিল সে কিছু একটা বানাবে তাদের জন্য। সবাই সম্মতি দিয়েছিল নেহাকে। এই জন্য নেহা রান্না করতে গিয়েছিল। সেদিন সে খিচুড়ি রান্না করেছিল। খিচুড়িতে দিয়েছিল চাল, ডাল, রসুন, পেঁয়াজ, তেল, এক গাদা ঝাল, তার মধ্যে কাঁচা হাঁসের ডিম ভেঙে দিয়েছিল। টমেটো, ধনিয়া পাতা, তেজপাতা, লবণের বদলে দিয়েছিল এক গাদা চিনি। গুঁড়ো দুধ, পানির বদলে দিয়েছিল গরুর দুধ। গোলমরিচ, লবঙ্গ, জিরে, মশলা, সরিষা বাটা আর দিয়েছিল কাঁচা গরুর মাংস। দেখেই বোঝা যাচ্ছিল খাওয়ার উপযুক্ত না। এজন্য তারা সবাই মিলে সিদ্ধান্ত নিয়েছিল এটা আগে তাদের বিড়াল ছানা পিলুকে খাওয়াবে, তারপর যদি পিলুর কিছু না হয় তাহলে নিজেরা খাবে। সেই খাবার খেয়ে পিলু জায়গায় মারা গেছিল। সব কিছু একসাথে হয়ে নেগেটিভ পজিটিভ হয়ে গেছিল, যার জন্য পিলু মারা গিয়েছিল। নেহাকে এমনি এমনি পাগল বলা হয় না। নেহা ভালো মন্দ কিছু বোঝে না, কোনটা করলে যে কি হয় সেটাই সে বোঝে না। এক কথায় ভালো মানুষের মধ্যে পড়ে। কিন্তু আমাদের সমাজে যে ভালো মানুষের দাম নেই, এই জন্য নেহাকে প্রায় সবাই পাগল বলে। আগেকার কথা একবার মনে পড়তেই চামচটা নিজেই নামিয়ে রাখলো নামিরা। তারপর আশেপাশে তাকাতেই দেখতে পেল কিলু বসে বসে ঘুমাচ্ছে। নামিরা কিলুকে কোলে তুলে নিল, তারপর নিজের পাশে বসিয়ে দিল। একটা পাত্রে তাকে খেতে দিল। প্রথম ভালোভাবে খেলো, পুরোটাই শেষ করলো। খাওয়া শেষ করার 2 মিনিট পর হঠাৎ বমি করতে লাগলো। বমি করা দেখে নামিরা এবার রান্নাঘরে গেল। তারপর সবকিছু চেক করে দেখলো মুহূর্তের মধ্যে নামিরা মুখ লাল হয়ে যায়। রাগে থরথর করে কাঁপতে কাঁপতে বলতে লাগে,